भगवान मेरा फिजिक्स बचा लेना। मालती और संगीता को अपनी बहन की नजर से देखूंगा। আজকে তোমাদের নতুন ফিজিক্স টিচারের সাথে আমরা ইন্ট্রোডিউস করব। আমার নাম গৌতম কুমার বসাক। আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। আমি গেট আর জেস্ট কোয়ালিফাই করি ফিজিক্সে। দেন হচ্ছে আমি ওই আইআইটি ভিলায়ে অ্যাজ এ প্রজেক্ট থেকে পিএইচডি কনভার্ট হয়, তো প্রজেক্ট ওখানে আমি জয়েন করি আর কি। প্রতিটা ফিজিক্সের ম্যাথের প্রতি বেশি ভালোবাসা বলা যায় যে ম্যাথ ইজ মাই লাভ অ্যান্ড ফিজিক্স ইজ মাই ক্লাস আর কি। আচ্ছা, কোয়ালিফাই করার পর ওই ভিসিসিতে জয়েন করি, তো কিছু কারণবশত আর কি ওখানে আমি এই মুহূর্তে নেই আর কি। ভাই এসওই বাংলা যদি প্রশ্ন করি, তো সেটা এত কিছুর মধ্যে আপনি এসওই বাংলা হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি তো বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি ভিডিও সবাই তাদের বেস্টটা দিচ্ছে, সেটা আমি জানি। তো আপনার যে ভিশনটা সেটা ঠিকঠাক লেগেছে, আমার যথেষ্টই ভালো লেগেছে এই ভিশনটা, আর ওটা আমি চেষ্টা করব সব দিনই। आज रिजल्ट्स लगने वाले थे, डरे सहमे सब भगवान के साथ डील स्ट्राइक करने में लगे थे। नाग देवता मेरा फिजिक्स बचा लेना। भगवान मालती और संगीता को अपनी बहन की नजर से देखूंगा। भगवान मेरा फिजिक्स बचा लेना, मैं मालती और संगीता को बहन की नजर से देखूंगा। ভগবানকে তো তোমাদের ফিজিক্স বাঁচানোর জন্য আনতে পারবো না, বা গৌতম বুদ্ধকেও আনতে পারবো না, কিন্তু গৌতম নামের একজন মানুষকে তোমাদের সামনে এনেছি। আজকে তোমাদের নতুন ফিজিক্স টিচারের সাথে আমরা ইন্ট্রোডিউস করব। আমরা জেনে নেব এই ভিডিওটিতে যে তিনি কি করতে চলেছেন, কিভাবে তোমাদের পাশে থাকতে চলেছে, তার সম্পর্কে, অর্থাৎ তিনি কোথা থেকে আসছেন, কি এক্সপেরিয়েন্স আছে, ফিজিক্স কিভাবে পড়লে বেটার করা যায়, কেন ছাত্রছাত্রীরা সারা বছরও ফিজিক্স সাবজেক্টটা পড়ার পরও এক্সামে ভালো নাম্বার পাচ্ছে না, ছোট থেকে ফিজিক্সের বেস কিভাবে তৈরি করা যায়, এই ধরনের অনেকগুলো বিষয় নিয়ে। তো আজকে আমরা শুরু করব এই আলোচনা। তার সর্বপ্রথম স্যার, ওয়েলকাম টু এসওই বাংলা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকে একেবারেই শুরুতে যেটা জেনে নেব সেটা হচ্ছে যে আপনার সম্পর্কে, আপনি আমাদের ছাত্রছাত্রীদের, এখন আপনারও ছাত্রছাত্রী, তাদেরকে কিছু বলুন। আমার নাম গৌতম কুমার বসাক। আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর আমতলাতে আর কি। তো আমার হচ্ছে 10 ছিল 2012-এ, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই, আর 12 আমি কমপ্লিট করি স্যার 2014-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডই। দেন হচ্ছে আমি ফিজিক্সে অনার্স নিই। আমার কলেজ ছিল বিবেকানন্দ কলেজ, 2017-এ পাস আউট, আর ওটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে, আমরা সবাই জানি। আর আমার এমএসসি তারপর করলাম হাওড়া সিপুর থেকে, যেটার এখন নাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইআইএসটি, যেটা আগে নাম ছিল বেসু আর কি। ওটা 2019-এ। তারপর আমার ইচ্ছে ছিল হায়ার স্টাডিজ করার, তো আমি গেট আর জেস্ট কোয়ালিফাই করি ফিজিক্সে। দেন হচ্ছে আমি ওই আইআইটি ভিলায়ে অ্যাজ এ প্রজেক্ট থেকে পিএইচডি কনভার্ট হয়, তো প্রজেক্ট ওখানে আমি জয়েন করি আর কি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। তো ওখানে আমার এমএসসির পর ফার্দার স্টাডি স্টার্ট হয় আর কি। দেন যেটা হলো, আমি এখানে ইন্টারভিউ দিয়ে গেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টেরই রিসার্চ ইনস্টিটিউট ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার, যেটা ভিসিসি সল্টলেকে আছে। তো ওখানে আমি যেহেতু গেট জেস্ট কোয়ালিফাই করে বিভিন্ন জায়গায় পিএইচডি ইন্টারভিউ দিই আর কি। গেট জেস্টের সাহায্যে হায়ার স্টাডিজের জন্য, হায়ার স্টাডিজে যেতে এমএসসি থেকে পিএইচডিতে হেল্প হয় আর কি। তো ওটা দেওয়ার পর আমি কোয়ালিফাই করার পর ওই ভিসিসিতে জয়েন করি। তো কিছু কারণবশত আর কি ওখানে আমি এই মুহূর্তে নেই আর কি, রিজাইন দিয়েছি, বাট সাবজেক্টের সাথে অ্যাটাচমেন্ট এখনও আছে। আর আমার মেনলি যেটা স্যার পড়ানো শুরু হয়, এমএসসির আগেও টুকটাক পড়াতাম, কিন্তু এমএসসির পর থেকে অ্যাক্টিভলি আমি ফিজিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথও, আমার মনে হয় যে আমার ম্যাথের প্রতি ভালোবাসা অনেক বেশি। প্রতিটা ফিজিক্সের ম্যাথের প্রতি বেশি ভালোবাসা, বলা যায় যে ম্যাথ ইজ মাই লাভ অ্যান্ড ফিজিক্স ইজ মাই ক্লাস আর কি। আচ্ছা, সেই রকম ভাবে তো আমার জার্নি এমএসসির পর থেকে আমি অ্যাক্টিভলি স্টুডেন্ট পড়াই, সেটা 10-12 হোক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওদের বহুদিনের কাঙ্ক্ষিত একটা ইচ্ছে ছিল বা সুপ্ত ইচ্ছে যে স্যার ফিজিক্সের নতুন টিচার আনুন এবং ফিজিক্সটা আমাদের আরো ভালো করে পড়ান। তো আশা করি বুবাই স্যারের পাশাপাশি আপনি সেই দায়িত্বটা নেবেন, এবং একটা দীর্ঘ পূর্ব অভিজ্ঞতা আপনার আছে ফিজিক্সে পড়ানোর। সেক্ষেত্রে আশা করি ওদের যে জীবন বা ওদের যে পড়াশোনা, সেখানে আপনি ওদেরকে হেল্প করতে পারবেন বা অবদান রাখতে পারবেন। একদম। সর্বপ্রথম যে প্রশ্নটাতে আপনার কাছে চলে যাই সেটা হলো হোয়াই অনলাইন, অর্থাৎ আপনি তো এতদিন অফলাইনে পড়িয়েছেন, অনলাইনে আসার ইচ্ছেটা কেন বা কোথা থেকে? তার কারণ হিসাবে বলতে চাই স্যার, প্রথমে অনলাইনে আসা মানে কি, আমি বিভিন্ন জায়গা স্টুডেন্টকে একসাথে তারা আমায় পেতে পারবে, আর আমিও তাদের থেকে ফিডব্যাক হোক, তাদের উপকারে লাগতে পারবো। তো এই অনলাইন প্ল্যাটফর্ম শুধু ট্রেন্ডে বলে নয়, এটা একটা দারুণ
এও আছে এই প্ল্যাটফর্মটা যে আমরা খুব সহজেই বহু স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে পারি, সেটা লোকেশনের ওপরও ডিপেন্ড করছে না, বা আমি কোথা থেকে পড়াচ্ছি সেটার ওপরও ডিপেন্ড করছে না। ওই জন্যই এই সুইচিংটা দরকার আর কি। আচ্ছা, এই জন্যই আমি আর অনলাইন প্ল্যাটফর্ম। আপনি অনলাইন প্ল্যাটফর্মে সুইচ করলেন বা অফলাইনটাকেও করছেন, হ্যাঁ, পাশাপাশি হ্যাঁ, অনলাইনটাকেও offline তো আছে, করছেন। হ্যাঁ, হোয়াই এসওই বাংলা যদি প্রশ্ন করি, তো সেটা এত কিছুর দেখুন, মধ্যে আপনি এসওই বাংলা হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি তো বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি ভিডিও সবাই তাদের বেস্টটা দিচ্ছে, সেটা আমি জানি। তো আপনার যে ভিশনটা সেটা ঠিকঠাক লেগেছে, আমার যথেষ্টই ভালো লেগেছে এই ভিশনটা। আর ওটা আমি চেষ্টা করব সব দিনই যে আমি যে কাজের সাথেই যুক্ত থাকি যে ওটাও যাতে পাশাপাশি আমি করতে পারি, যে আমার যতটা হেল্প করা যায়। ভিশনটা যেটা, যে যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, এখনও দেখা যায় প্রচুর আছে আর কি, কারণ এখন এমনি সমাজের যে ক্রাইসিস সেটা সব দিক থেকে অনেক বেশি বেড়ে গেছে। একদম। তো যারা আবার ফাইন্যান্সিয়াল প্রবলেমও ফেস করছে, তাদের জন্য এই যে সায়েন্স নেওয়া, এত ফ্যাকাল্টি নেওয়া, প্রত্যেকটা সাবজেক্ট আমরা নিজেরাও জানি যে আমি শুধু ফিজিক্সই পড়াবো, এইভাবে ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো পড়া তাদের পক্ষে সম্ভব হয় না, আলাদা আলাদা করে টাকা দিয়ে, বাড়িতে হোক বা কোচিং সেন্টারে। এই যে এত কম টাকাতে তারা, আমরা ওই ফেসিলিটিটা পাইনি। ইভেন আমরাও যেখান থেকে ওঠা বা যেভাবে ওঠা, তো আমাদেরও ওই ফেসিলিটিটা দরকার ছিল, বা আমরা পেলে ভালো হতো। এই অ্যাপ্রোচটা বা এইটা দারুণ লেগেছে আমার, সেই কারণেই আমার এখানে যুক্ত হওয়া। আর আমি নিজেও চেষ্টা করব যতটা কাল আমি এইভাবে, যাতে বিশেষ করে যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে আছে তাদেরকে যেটুকানি হেল্প করা যায় আমি চেষ্টা করব, সেটা আমার নলেজ দিয়ে, আমার এক্সপিরিয়েন্স দিয়ে চেষ্টা করব। একদম স্যার, থ্যাংক ইউ এই অ্যাপ্রিসিয়েশনের জন্য যে আপনি এভাবে ভেবেছেন। দ্বিতীয়ত যে বিষয়টাতে আসি, সেটা হচ্ছে যে অনলাইন এবং অফলাইন। আপনি অফলাইনে দীর্ঘদিন পড়িয়েছেন, অনলাইনে পড়ানো দেখেন, আপনার কি মনে হয় যে স্টুডেন্টদের ক্ষেত্রে কোনটা বেশি অ্যাকসেপ্টেবল, বা অনলাইন এডুকেশনটা ওদেরকে কতটা হেল্প করতে পারে? হ্যাঁ, আমার মনে হয় অফলাইনের একটা বেনিফিট যেটা আমরা বরাবর পেয়ে এসছি, সেটা হচ্ছে একদম টিচার সামনে যে স্যার এই অ্যাপ্রোচটা ভাল লাগছে না, এটা করুন আর কি। তো বা এই এক্সাম্পলটা দিয়ে বোঝালেন, এটা আমার জন্য স্যুট হচ্ছে না, অন্য একটা এক্সাম্পল দিন। তো আমাদের অনলাইনে যে এসছি মানে ওটা যে হারিয়ে যাচ্ছে সেটা নয়, প্ল্যাটফর্মটাকে এমন রাখা উচিত ওরা যাতে মনে হয় যে টিচার তো সামনে Offline দাঁড়িয়ে আছে, একেবারে, একদম offline আমার vibes টা সামনে। থাকে। হ্যাঁ, আর আমি যেটা পার্সোনালি পছন্দ করি, স্টুডেন্ট যাতে কন্টিনিউয়াসলি ফিডব্যাক দেয়, আমি ওটা দেখতে দেখতে পড়ানোটাই বেশি পছন্দ করি। এমন নয় আমি কোনো কিছু বোঝাচ্ছি তখন চ্যাট করবে না বা কিছু করলো না, ঠিক আছে, কিন্তু আমি প্রত্যেকটা টপিক পড়ানোর পর আমি জিজ্ঞেস করবো কোথায় ডাউট হতে পারে। আমি যে এক্সাম্পল দিয়ে বলেছি সেগুলো পছন্দ নাও হতে পারে, কারণ আমরা জানি ফিজিক্স সাবজেক্টটা কী আর কি, সমস্ত সাবজেক্ট এক, আর অন্যদিকে এটা, মানে সেটার কারণও আছে, বেশ কিছু কারণ, আর ভীষণ ইন্টারেস্টিংও সাবজেক্টটা। কিন্তু মেন ব্যাপার যেটা হয়ে যায় স্যার, সেটা হচ্ছে অনলাইনে যদি ডাইরেক্ট কমিউনিকেশনটা হারিয়ে যায় বা ফিডব্যাকটা না জানা হয়, বা অন্য একটা এক্সাম্পল দিই তাদের কোয়ারিজগুলো না বলতে পারে, তো আমাদের দেখতে হবে সেই জায়গাটা যাতে ঘাটতিটা না থাকে, তাহলে অফলাইন অনলাইন একই হয়ে যাবে আর কি। একেবারেই স্যার। স্যার, এবারে আমরা একেবারে সাবজেক্টের মধ্যে প্রবেশ করি। আপনি বলছিলেন যে ফিজিক্স সাবজেক্টটা সবার থেকেই আলাদা, এবং সেটা ভালো লাগারও অনেক কারণ আছে, খারাপ লাগারও অনেক কারণ নিশ্চয়ই আছে। তো ক্লাস 11 এবং 12-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা বিশেষত এই ফিজিক্স সাবজেক্টটা নিয়ে খুব ঘাবড়ে থাকে, বা এই সাবজেক্টটা নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীর একটা ভয়, একটা উদাসীনতা তৈরি হয়। তো আপনি কিভাবে ব্যাপারটাকে দেখেন যে এই বিষয়টা কিভাবে ঠিক করা যেতে পারে, বা কেন এই ভয় উদাসীনতাটা তৈরি হয়? প্রথমত হচ্ছে এই সাবজেক্টটা আমি এতদিন পড়ছি, এখনো শিখছি, সারা জীবন শিখে যাব। আমি টিচার নয়, একদম বাধ্য ছাত্র, বা মাঝে মধ্যে এটাও মনে হয় আমার ল্যাক অফ কনফিডেন্স এই সাবজেক্টে প্রচুর আছে আর কি। আমি নিজে এতদিন পড়ে ন্যাশনাল লেভেল এক্সাম কোয়ালিফাই করেও মনে হয় আই এম অ্যাবসলিউটলি নাথিং, মাঝে মধ্যেই মনে হয় আর কি। এবার যেটা মেন, এটা কনসেপচুয়াল সাবজেক্ট, আমরা সাধারণত বা আমরাও পড়ে এসেছি ফিজিক্সটাকে আমরা ম্যাথামেটিক্সের হেল্প নিয়ে বোঝার চেষ্টা করি, একদম। কিন্তু এটা এখানে একটা এরর থাকে, এটা বলবো না যে খারাপ, এটা তো নিতেই হবে। ম্যাথামেটিক্সটা একটা এমন একটা টুল, এটা একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স, তো এটা তো আমাদের লাগবেই। এবার যেটা ফিজিক্সের একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গাটাই হচ্ছে কনসেপ্ট আর কি, যে ফিজিক্স শব্দটাই এসছে আমরা জানি নেচার থেকে, যে জিনিসটা নেচারকে ডেসক্রাইব করছে, তো তার যে কনসেপ্ট সেই জায়গা থেকে স্টুডেন্টরা সরে যায়, বা তাদের এই যে ছোটোবেলা, এটা আজকে পড়লাম বলে না, 11-12-এ এসে যদি প্রবলেম হয় তার মানে তার 9-10-এ প্রবলেম আছে। তো চেষ্টা করতে হবে যে সাবজেক্টটাকে, ঠিক আছে ফর্মুলা আছে, ম্যাথামেটিক্স করব, সব ঠিক আছে, নিউমেরিক্যালের জন্য ম্যাথামেটিক্সই লাগবে, কিন্তু ট্রাইটা করতে হবে যে সাবজেক্টটাকে সাবজেক্টের মতো করে বোঝার আর কি, কনসেপ্টগুলো বোঝার, কি হচ্ছে না হচ্ছে,
তাতে আমি ম্যাথামেটিক্স আনবো, অটোমেটিক ম্যাথামেটিক্স এসে যাবে, কিন্তু আমি কনসেপচুয়ালি জায়গাটাকে বিল্ড করবো। তো স্টুডেন্টদের মধ্যে এইটাই সমস্যা হয় আর কি। আচ্ছা, একটি স্টুডেন্ট যে 11-12 উঠে গেছে, আপনি বললেন যে 9-10 থেকে বেসটা ক্লিয়ার রেখে এবং জানার আগ্রহটাকে জারি রেখে পড়লে বেটার হয়। তো যে 11-12 অলরেডি উঠে গেছে সে তো তারা 9-10 এ ফিরে যাওয়ার জায়গা নেই, তো তার ক্ষেত্রে সে কিভাবে এখন ব্যাপারটার সাথে হ্যাবিচুয়েট করতে পারে বা ব্যাপারটার সাথে মানিয়ে নিতে পারে? হ্যাঁ, যেটা আমরাও করতাম, এটা হয় না, আমাদের স্যাররাও সাজেশন দিতেন আর কি, যে আমি হায়ার স্টাডিজে পড়ছি, ছোট ছোট বইগুলো ক্যারি করা, মানে 9-10 বইগুলো ক্যারি করা। যেমন ধরুন আমি 11-এ মোশন পড়ছি, মোশন ওরা 9-এও পড়ছে, তাহলে আমার যদি কনসেপচুয়ালি প্রবলেম থাকে, অটোমেটিক 11-এর বইগুলো আবার 9-এর মোশনটাকে কভার করছে, তাহলে ওই জায়গাটা আমি কাজ করে নেওয়া। আমি হুট করে 11-এ পড়ছি, 11-এর জিনিসগুলো অ্যাপ্রোচ করার আগে এই চ্যাপ্টারটা শুরুটা কোথায় হয়েছে, একদম সেটা যে কোনো হাই লেভেলের স্টুডেন্ট সে কেন কমফোর্টেবল জায়গাটা তার ওই বেসটা ক্লিয়ার আছে। তো আমার এটাই বলার থাকবে স্টুডেন্টদের কাছে, সেটা হচ্ছে 11 পড়তে পড়তে ওই যে টার্মগুলো যেগুলো আসছে, আমি নর্মাল মোশনে যদি বলি যে আমার ভেলোসিটি বেগ, সবাই জানো বেগ, তো বেগ অনেক আগেই তোমরা জেনে যাচ্ছ 9-এ, ছোটবেলা থেকে এমনি টার্মটা শুনছো, 9-এ তোমরা জেনে যাচ্ছ বেগের ডেফিনেশন। তো কারোর যদি ডাউট থাকেও, তো তাকে যেটা চেষ্টা করতে হবে যে ওই জিনিসগুলো 9-10-এর জিনিসগুলো আমায় আলাদা করে দরকার নেই, সাবজেক্টে যখন পড়া হচ্ছে যে ওয়ার্ডগুলো আসছে ক্লিয়ার করে নেয়, তাহলে দারুণ লাগবে, ওর ঘাটতি থাকবে না, কনফিডেন্স গেইন করা শুরু করবে আর কি। একেবারেই ওইটাই। ফিজিক্সটাকে এভাবেই পড়লে আমার মনে হয় খুব ভালোভাবে তারা তাদের জীবনেও এগিয়ে যেতে পারে, ফিজিক্সের স্কোরের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী স্কোরের নেশায় যেটা করে সেটা হচ্ছে আরো কিছু সাজেশন পড়ে নিলাম, আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে নিলাম, কিন্তু এটা তো আদৌ ঠিকঠাক ওয়েই নয়। তার কারণ ফিজিক্সের ক্ষেত্রে শুধু সাজেশন বা শুধু ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে গেলে সেটা তাকে ভোগাবে, এটা খুব স্বাভাবিক। আচ্ছা, এরপর যে বিষয়টাতে সেটা হচ্ছে যে 11 এবং 12-এর ছাত্রছাত্রীরা অনেকেই আছে যারা ফিজিক্স সারা বছর পড়ে, যারা বুঝতেও পারে, যাদের ফিজিক্সটা ভালোও লাগে, কিন্তু পরীক্ষাতে গিয়ে স্কোরের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের তুলনায় ফিজিক্সের স্কোরটা সবচেয়ে কম থাকে। তার কারণ সে পরীক্ষার হলে হয় ঘাবড়ে যাচ্ছে, নয় অ্যাটেন্ড করতে পারছে না, কিছু তো কিছু সমস্যা হচ্ছে। এই সমস্যাটা কিভাবে দূর করা যায়? এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা। এটা হতেই পারে, আর এটা দূর করার উপায়টাই হচ্ছে যেখানে মেন প্রবলেম হয়, যেমন আমি নিজেও ফেস করে দেখেছি স্টুডেন্টদের মধ্যে, নিউমেরিক্যাল করছে, ইউনিট কনভারসেশনটা করছে না। এবার ফিজিক্সে আমরা যে কোনো নিউমেরিক্যাল ডিল করতে গেলে যে কোনো একটা ইউনিটে যেতে হবে, এটা 99% স্টুডেন্ট ওরা ইউনিটটাকে মিশিয়ে ফেলে, তো ওই কারণে নাম্বার ডিডাকশন হয়। তারপর মেন যেটা ভোগায়, এমসিকিউতে তো আলাদা, যে ডেরিভেশন যখন এসে যাচ্ছে, ডেরিভেশন বেশ স্ট্যান্ডার্ড ফিজিক্স শুরু হয়ে যাচ্ছে 12-এই, 11-এও প্রচুর ডেরিভেশন আছে। এবার যেটা দেখা যায় সে প্র্যাকটিস করেছে কিন্তু ডেরিভেশনের কোনো স্টেপ তার সমস্যা থেকে গেছে, যেটা ল্যাক অফ প্র্যাকটিস বলা চলে আর কি। প্রথমত একটা ব্যাপার হচ্ছে টাফ সাবজেক্ট, ঠিক আছে, যদি এক্সট্রা করে তোমার উদ্বেগের কারণ হয় তখন মুশকিল একটা হবে। তো আমাদের গোড়া থেকে যদি দূর করা বলি, প্র্যাকটিস তো ডেফিনেটলি, ডেরিভেশনগুলো দেখে না দেখে বারবার করা, ডেরিভেশনটাই গন্ডগোল হয়, যেহেতু ওটা বেশি মার্কসের থাকে, নাম্বার ডিডাকশানও হয়। এবার আর একটা জায়গা হচ্ছে কনসেপ্ট, আমি যেটা বললাম, ল্যাক অফ কনসেপ্ট থাকলে কিন্তু ভুলগুলো থাকতে থাকবে কন্টিনিউ। এই যে বললাম 9-10 আমার ক্লিয়ার না, ফিজিক্সটা তো ইন্ডিভিজুয়ালি 9-10 থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একসাথে আছে ফিজিক্স কেমিস্ট্রি, কিন্তু যে চ্যাপ্টারগুলো 9-এর 10-এর যে চ্যাপ্টারগুলো 11-12-এ আসছে, যদি আমার ওইখানে কোনো রকম অসঙ্গতি থেকে থাকে তখন ওটাও একটা প্রবলেম কারণ করছে। আর একটা হচ্ছে নিউমেরিক্যাল আমায় বারবার প্র্যাকটিস করতে হবে, মেন মার্কসটা যায় কিন্তু এমসিকিউ যেখান থেকেও হয়ে যায়, মেন মার্কসটা যায় ডেরিভেশন করার সময় আর নিউমেরিক্যাল করার সময়। নিউমেরিক্যালে ভুল যেটা হয় ইউনিট কনভারসেশন যেমন একদম সবার প্রায় পাওয়া যায়, আর ডেরিভেশন যেটা হয় ল্যাক অফ প্র্যাকটিসের জন্য। এবার কোনো ছেলে হচ্ছে তাও করছে, বারবার হচ্ছে না, তার মানে তার যেটা প্রবলেম থেকে যাচ্ছে, নার্ভাসনেস একটা কাজ করবে, সে সেটার ওপর বিষয়টার প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে আর তাকে ওটা কমিয়ে দিতে হবে। এবার সে যদি সত্যিকারের কনফিডেন্ট থাকে, একটা পরীক্ষা খারাপ হবে সেটা আমাদেরও প্রচুর ফেলিওর এসেছে, তাই না স্যার? তো এটা কোনো ম্যাটারই করবে না, সে পরের এক্সাম, লাইফে এক্সাম আসতে থাকবে আর হতেও থাকবে, এটা ফর্মাল। একটা বিষয় বললেন যে এমসিকিউটা হয়ে যাবে, এবার সেমিস্টার 1 আর সেমিস্টার 3 তো কমপ্লিট এমসিকিউ, তাহলে আপনি বলছেন সেমিস্টার 1 সেমিস্টার 3 হয়ে যাবে। কিন্তু আগের বছর যেটা হয়েছে সেটা হচ্ছে সেমিস্টার 3-তে স্টুডেন্টরা ফিজিক্সে খুব ভোগান্তি হয়েছে, তার কারণ এমসিকিউর বেশ কিছু এমসিকিউ ছিল যেগুলো অ্যাটেন্ডই করতে পারে। হ্যাঁ, এইবার ওটা আমি বলবো যে এখন যেটা মেন ব্যাপার এসে গেছে স্টুডেন্টদের মধ্যে, শুধু সমস্ত বোর্ডেই, সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব, তার মানে আমি সাবজেক্টে একেবারে সেরা।
এবার যে মেন ব্যাপার হয় এমসিকিউ যেগুলো আনসার আমরা করি সেটাও তো ক্যালকুলেশন করেই একদম। করতে হয়। এবার ওই জন্য আমি প্রথম থেকেই বারবার একটা সাবজেক্ট বলবো, ফিজিক্স সাবজেক্টটাকে তুমি রিপ্লেস করতে পারো একটা ওয়ার্ক দিয়ে, যে এটা একটা কনসেপচুয়াল কিছু আর কি। একদম। এবার এই যে ভুলটা তখনই হচ্ছে তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার না। এবার স্যাররা সাপোজ স্যারদের মনে হয়েছে এই প্যাটার্নে দেবো না, জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে, তখন তুমি ওই পড়ে গেছো এমসিকিউ করে, ও এটার আনসার এটা, কারণ তুমি পুরো স্ক্রিপ্টেড ভাবে পড়াশোনাটা করেছো সাজেশন মাফিক এমসিকিউ টার্গেটে। পড়াশোনাটা তো কোনোদিন এমসিকিউ ছিল না। তুমি একটা যে কোনো একটা রিসার্চ উঠিয়ে দেখো, যে তার হিস্ট্রি পড়ে দেখো যে এর পিছনে 3-4 হাজার সায়েন্টিস্ট কাজ করে গেছে। তাহলে এত ভাস্ট জিনিসকে তুমি একটা কি করছো, ফর্মুলা পেয়ে গেছো, সেটার অ্যাপ্লাই করছো, এইভাবে চলে না আর কি। একদম। আমি বলছি না যে ওই ভাস্ট জিনিসটা জানা দরকার, কিন্তু এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করো। আর একটা যেটা হয় স্যার, যে কারণে ভুল হয়, ফর্মুলা পুরো ওরা কি করে, যে ফর্মুলা পড়লো কিন্তু ফর্মুলা অ্যাপ্লাইয়েরও তার পিছনে কন্ডিশনগুলো থাকে আর কি। একদম। যে আমি এই এমসিকিউটা পড়েছি, এই ফর্মুলা, হয়তো ওই ফর্মুলাটাই লাগবে, কিন্তু সেখানে কিছু চেঞ্জেস অ্যাপ্লাই করতে হবে। তো এই জায়গাটা ভুল হয়। ওই জন্য এমসিকিউ প্র্যাকটিস করছো, করো, ফরম্যাট এরকম হয়ে গেছে, করো, কিন্তু তার পিছনে যে বেসটা হচ্ছে থিওরি আর কনসেপ্ট। একদম স্যার, এবং ডেরিভেশন। একদম একদম। তো নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে যে আচ্ছা, অন্যান্য সাবজেক্ট ধরুন বায়োলজিতে হুম ডাইরেক্ট কোশ্চেন আসছে, বই থেকে কোশ্চেন তুলে দিচ্ছে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও তাই, ডাইরেক্ট বই থেকে কোশ্চেন তুলে দিচ্ছে। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে বারবার এটা কেন স্যারেরা, মানে যে কোশ্চেন করে তারা কেন বারবার ঘুরিয়ে প্রশ্ন করতে চায় ফিজিক্সের জন্য? তার কারণ হচ্ছে, যেটা আমি পার্সোনালি এই জন্য শুরুতেই আমি বললাম যে এই সাবজেক্টটার সাথে আমার এতদিন কাটানোর পরেও ল্যাক অফ কনফিডেন্স যায়নি। আজও যখন আমি এইসি ভার্মা স্যারের বিগ ফ্যান, সবাই ফ্যান আর কি। তো ওনার লেকচার যখন দেখি, সেটা হয়তো দেখা যাবে আমি তো এমএসসি পিএইচডি করতে গেছি, সাপোজ উনি 9-10 কোনো ফিজিক্স পড়াচ্ছেন, সেটা শুনেও যেন মনে হয় যে নতুন কিছু শিখলাম আর কি। তো সাবজেক্টটার আমরা সবাই ছাত্র, যারা টিচার আমি তো মানে খুবই দুর্বল ছাত্র বলা যেতে পারে। তো আমি চেষ্টা করি সাবজেক্টটাকে ওইভাবে ডিল করার। মেন ব্যাপার যেটা কনসেপ্টের জন্যই, পুরো গেমটা কনসেপ্ট, আর সাবজেক্টটাকে না বিভিন্নভাবে অ্যাপ্রোচ করা যায় একটা। ওই জন্য স্যাররা কি হয়, বা আমরা যাদেরকে পড়াচ্ছি তাদেরই ঘাবড়ে দিতে পারি। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে আমি ল্যাঙ্গুয়েজটাকে বিভিন্নভাবে ডিল করতে পারি। ম্যাথ আমার যথেষ্ট পছন্দের জায়গা, কিন্তু ওটা একটা স্ট্রেট ফরওয়ার্ড, অবশ্যই লজিক্যাল আছে, অনেক কিছু ব্যাপার আছে যে এই ফর্মুলার উপর অঙ্কটা যাবে। একদম। এবার ফিজিক্সেও সব কিছু হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজের খেলা, নিউমেরিক্যাল তো পুরো ল্যাঙ্গুয়েজের খেলা। ওই আমি যখন ক্লাস নেব, দেখাবো নিউমেরিক্যাল থেকে কিভাবে ইনপুটগুলো নিয়ে কোন ফর্মুলা যাবে আগে থেকে ধরে নেওয়া আর কি, ওই ব্যাপারগুলো দেখতে হয়। এবার ল্যাঙ্গুয়েজের যেহেতু খেলা, টিচাররা ওটা স্কোপ পেয়ে যায় যে আমি সবকিছু সেম রাখবো, ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে একটু খেলে দেবো আর কি। ওই জন্য ওইটা সেই ধরতে পারবে যে বাচ্চার কনসেপ্টটা ঠিক আছে আর কি, যে ডাইরেক্টটা করে এসছে, অন্যভাবে দেখেনি, সে শুধু ফর্মুলাটাই জানে, ও হয়তো ওকে হিন্টসটা দিয়ে দিলে পেরে যেত, কিন্তু ল্যাঙ্গুয়েজটা ঘুরিয়ে দেওয়ার জন্য, ওর কনসেপ্টে ল্যাক থাকার জন্য আর ধরতে পারে না। মানে টিচাররা হচ্ছে মাঠের স্ট্রাইকার, হ্যাঁ। তারা বল নিয়ে মোটামুটি অপোজিশনের ঘোরাবে। একদম। তো এটাই ফিজিক্সের ক্ষেত্রে যেহেতু হ্যাঁ, জায়গাটা আছে, ল্যাঙ্গুয়েজকে নিয়ে খেলা যায় আর কনসেপ্টকে নিয়ে খেলা যায়, ওই জন্য বারবার এরকম কেরামতিটা দেখাতে চায়। এতে এই দেখানোর পিছনে শুধুমাত্র কি টিচারদের একটু আনন্দ বা টিচারদের ভাল লাগছে ব্যাপারটা করতে, এটা আছে, নাকি এর পিছনে অন্য কোনো মানে ডিপ কোনো কারণ আছে যে ছাত্রছাত্রীদেরও এই ঘোরানোর এফেক্টটা পড়বে? টু বি অনেস্ট, তারা হচ্ছে সবাই সবার মতো একটা জায়গায় চলে গেছে, একেবারে। তাদের তোমাদের ইন্টেনশনালি ক্ষতি করে কারোর কিচ্ছু লাভ হবে না। একদম। মেন রিজনটা হচ্ছে আমরা মানুষ, অনেক কারণে মানুষ, ঠিক আছে, আমরা ওই জঙ্গলেই থাকতাম, তো মেন রিজন ওটা থিঙ্কিং এবিলিটিটা তৈরি হয়, যে আমি ওই ধরা করা পথে বা এই কটা এমসিকিউ, এখন তো সব ওয়ান শট গান শট সবাই বেরিয়ে পড়েছে আর কি। মানে ফিজিক্স হচ্ছে, আমি এমনি এতেও বলি পড়ানোর সময়, যেটা একটা স্ক্রিপ্ট হয়ে গেছে। আমি 2 বছর এত ডেডিকেটেড একটা সিলেবাস, সেটা আমি ম্যারাথন ওগুলো ভালো, ওগুলোর পজিটিভ সাইন হচ্ছে তুমি রিভিশনের জন্য লাগাও, কিন্তু মেন ওটাই টার্গেট হয়ে যায় স্যার, যেটা আমি দেখেওছি আর কি। সেই জন্যই বলছি সারা বছর পড়বো না, ম্যারাথন দেখবো, ব্যাস আমি ডন আর হয়ে গেল। হ্যাঁ, আমি সেরা। এবার যেটা মেন ব্যাপার হয় সেটা হচ্ছে যে আমাকে প্রথমত থ্রু আউট দ্য ইয়ারই পড়াশোনা করতে হবে। আর যে ডিপ থিঙ্কিং যেটা বললেন আপনি, তার রিজনটা হচ্ছে তুমি তোমার মাথাটা খাটাও, বা বিষয়টাকে বিষয়ের মতো করে দেখো আর কি, যে এর পিছনে লজিকগুলো দেখো, তখন তো তুমি বুঝতে পারো। রিফ্লেকশন অফ লাইট, আলো পড়লো চলে গেল, সেখানকার যদি আরো ডিটেল কিছু থাকে সেটা দেখো। হচ্ছে নেচারে তো ওগুলোই হচ্ছে আর কি না। আমি যদি ডিপলি না ভাবি, আমরা যদি এই চোখের সামনে যা যা দেখতে পাচ্ছি, প্রত্যেকের কারণ কেউ ভেবেছে জিনিসগুলো,
তারপর এইগুলো আমাদের কাছে এসছে আর কি। একদম। তো সেটা বাল্ব হোক বা যে কোনো আমরা যা যা টেকনোলজি ইউজ করছি সবটাই, তো তোমাদের যদি ঘুরিয়ে ফিরিয়ে না নিজের মাথাটাকে ভাবানো হয় তো ধরা গড়া পথে এগিয়ে যাবে। একেবারে। তোমরাই তো পরে ইনোভেশন করবে, বিভিন্ন নতুন আইডিয়া ক্রিয়েট করবে, তো একেবারে। সেইটা বিল্ড করার জন্য এগুলো করা হয়। আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা পেলো, যে ওরা এটা আমার মতোই, মানে আমি এই প্রশ্নটা যে করলাম এটা আমার প্রশ্ন একেবারেই নয়, ওটা ছাত্রছাত্রীদেরই প্রশ্ন, যে ওদের মনে হয়, এবং এটা খুব স্বাভাবিক, যে কেন অন্যান্য সাবজেক্ট ডাইরেক্ট কোশ্চেন দিচ্ছে, ফিজিক্সের ক্ষেত্রে কেন আমাদেরকে ঘোরাচ্ছে, আমাদের নাম্বারটা কম দেবে বলে। কিন্তু আলটিমেট যে লক্ষ্য সেটা নয়, সেটা আশা করি আপনার কথা থেকে ওরা বুঝতে পারলো। নেক্সট স্যার, আমি যদি আপনাকে বলি যে এত কিছু তো আছে এবং ফিজিক্সকে দেখার এতগুলো চোখ আছে, এত রকম ভাবে ফিজিক্সকে দেখা যায়। কেউ কোনো টিচার ওয়ান শট গান শটে বেশি ফোকাস করছে, কোনো টিচার বলছে সাজেস্টিভলি তুমি পড়ো। আপনি কিভাবে দেখেন যে একজন টিচার, ফিজিক্স টিচার কেমন হওয়া উচিত এবং তাকে স্টুডেন্টদের সামনে কিভাবে ডেলিভার করা উচিত? হ্যাঁ, যদি দেখি প্রথমত তাকে একটু কুল হওয়া দরকার, তার কারণ সাবজেক্টটা করা, তো দুটোই দুদিক থেকে করা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। এমন হওয়া কড়াকড়ি উচিত, হয়ে যাবে। হ্যাঁ কড়াকড়ি হয়ে যাবে, একদমই তাই। এমন হওয়া উচিত যাতে অ্যাপ্রোচেবল হয়, যে টিচারকে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করা যাবে, যেটা আমি পার্সোনালি খুব পছন্দ করব। ওদের ফিডব্যাক, যে স্যার এইটা একটু অন্যভাবে পড়ানো যাবে কি, এই ব্যাপারগুলো যাতে ওরা নির্ভয়ে বলতে পারে, যে স্যার রেগে যাবে না আর কি, ডাউট জিজ্ঞেস করতে পারে। এবার যেটা মেন ব্যাপার, ওগুলো স্যার খারাপ আমি কখনোই বলবো না, গান শট, ম্যারাথন ওগুলো দরকার, কিন্তু ওগুলো কিন্তু শুরুতে দরকার নেই। একদম। আমরা শুরু থেকেই ওগুলো, বা ওই সাজেশন আমি কখনো পার্সোনালি কোনো দিনও কারোর থেকে নিইনি। তো আমার তাতে টপার লিস্টে থাকতেও কোনো প্রবলেম হয়নি আর কি কোনো কালে। আমি জানি ফিজিক্সের প্রত্যেকটা ওয়ার্ডই পড়তে হয়, আমি যে কোনো একটা টেক্সট বুক পুরোটা পড়বো আর কি। এবার যখন এক্সাম আসছে তখন আমি সাজেশন, গান শট, ম্যারাথন দেখবো, কারণ তখন আমার মার্কসটাতেও ফোকাস করতে। আমি বলবো না যে না আমি সব দিন শেখার জন্য পড়েছি, আমরাও মার্কস টার্গেট থাকতো যে সবসময় 1 থেকে 3-এর মধ্যে থাকবো, বাচ্চাবেলায় যা যা হয়, কোচিং সেন্টারে ক্লাস টেস্টে টপ করব, যে ওগুলো থাকুক, ওগুলোও দরকার আছে, কিন্তু তার পাশাপাশি যেটুকানি টাইম বার করে শিখে নেওয়া যায় সাবজেক্টটা, লং টার্মে ওটাই লাগবে। একেবারে। আমরা এটা শুধু ফিজিক্সের জন্য নয়, ছোটবেলায় আমার এক বাংলার টিচার, তিনি বলেছিলেন যে সারা বছর ধরে তুমি গল্প কবিতাগুলো ভালো করে পড়ো, কিন্তু পরীক্ষার আগে তুমি সারসংক্ষেপটা পড়ে চলে যাও। একদম এক্স্যাক্টলি এই ওয়ান শট বা গান শট বা ম্যারাথন গুলো হচ্ছে সারসংক্ষেপ, এটাই রিফ্লেকশন একদম, যে পরীক্ষার আগে এটুকু তুমি করো, কিন্তু সারা বছর ধরে আমি পড়বো না, পরীক্ষার আগে শুধু এটুকুই পড়ে পরীক্ষা দিতে যাবো, এবং তারপর ফিরে এসে যদি কমন না আসে মাস্টারকে গালাগালি করবো। এটা খুব এই মুহূর্তে ছেলে মেয়েদের সমস্যা। এটা অ্যাকচুয়ালি এই এফেক্টটা পড়েছে কি স্যার, মানে আমরা তো এখন রিলসের দুনিয়ায় আছি, মানে আমাদের ব্রেনকে আমরা খুব বেশিক্ষণ কনসেন্ট্রেট করতে পারছি না। তো ফিজিক্স যে সারা বছর ধরে ডেডিকেটেডলি কনসিস্টেন্টলি পড়তে গেলে যে সময়টা এবং যে ডেডিকেশনটা দেখাতে হবে, সেটা হচ্ছে না বলেই তারা ভাবছে যে আমরা রিলস দেখার মতো করে একটুখানি দেখে চলে যাবো এবং তারপর আমরা ফিডব্যাক পেয়ে যাবো। তো এটা তো হয় না একদম। আচ্ছা স্যার, নেক্সট আমি যদি বলি যে আপনি তো বললেন একজন ফিজিক্সের শিক্ষক কেমন হওয়া দরকার, আপনি এসওই বাংলাতে জয়েন করছেন, এসওই বাংলাতে অনলাইনে পড়াবেন, এরপর ইউটিউবে আপনাকে ছাত্রছাত্রীরা দেখবে, আপনার অ্যাপ্রোচটা কেমন হবে, আপনি কিভাবে পড়াবেন? হ্যাঁ, আমার চেষ্টা থাকবে যে কনসেপ্ট বিল্ড করা, তার পাশাপাশি হ্যাঁ ডেফিনেটলি মার্কস যেমনভাবে এক্সামে তোমায় ফেস করতে হবে, যে প্রবলেমগুলো এক্সামে আসে সেইগুলো তো যেগুলো সবাই করে সেটা তো করছি, আমার একটুখানি এটা চেষ্টা থাকবে যে যাতে সাবজেক্টটার থিওরিটা জানা, যতটা জানা যায় টাইমে ততটা জানা। আর একটা যেটা থাকবে সেটা স্টুডেন্টদের কি মত, তারা এই কনসেপ্ট নিতে পারছে নাকি সেটা যাতে তারা জানানো, যে তাহলে জানালে আমি সেইভাবে সেই ফিডব্যাকের ওপর কাজ করা, এটাই হচ্ছে আমার মেন মোটো। আর একটা যেটা থাকবে, আমি যেটুখানি জানতে পেরেছি সাবজেক্টটা এতদিন পড়ে, সেইটুকুই যাতে কনসেপচুয়ালি ওদেরকে ঠিকঠাক করা যায় আর কি, ভয়টা যাতে কাটানো যায়। পাস করা, আর হ্যাঁ ডেফিনেটলি সবাই যে ফিজিক্স নিয়ে এগোবে সেটাও নয়, কিছুজন থাকবে যারা হচ্ছে নর্মাল পাসিং মার্কসটা পেলে হবে, বা তাদের এই সাবজেক্টে মার্কসটাই দরকার, সেটা তাদের যে অ্যাপ্রোচটা থাকবে সেটাও থাকবে তার মধ্যে, কিন্তু তার পাশাপাশি কনসেপচুয়ালি যতটা বিল্ড করানো সম্ভব, কারণ ওটাই লাগবে। কেন কনসেপচুয়ালি বিল্ড করলে যে ছেলেটা পাস করতে চাই বা যে মেয়েটা পাস করতে চায় তারও তো ওটাই হয়ে যাচ্ছে, পাস করাও হয়ে যাচ্ছে। সাজেস্টিভ পড়ে সে ওখান থেকে কমন নাও পেতে পারে, কিন্তু কনসেপচুয়ালি পড়লে তো সে কমন পাবেই। আচ্ছা, একটি দুর্বল ছাত্র সেই অর্থে দুর্বল হয় না, কিন্তু এই অর্থে তো হয় যে
9-10 বেস ক্লিয়ার নয় তাকে আমরা দুর্বল বলতে পারি, ফিজিক্সে সে দুর্বল হতে পারে, কিছু এবং যার 9-10 বেস ক্লিয়ার আছে সে ফিজিক্সে খুব সবল। এই দু ধরনের ছাত্র বা ছাত্রীকে আপনি একই সেম অ্যাপ্রোচ করবেন নাকি আলাদাভাবে ডিল করবেন? হ্যাঁ, এখানে একটা কথা যেটা বলার, 9-10 ফিজিক্সটা না খুব বেশি ভাস্ট হয়ে যাচ্ছে না। আমরা যেটা দেখি 9-10 পর যখন আমরা 11-12 আসি তখন ফিজিক্সের সিলেবাসটা অনেকটা ভাস্ট হয়ে যায়। তো 9-10 যারা দুর্বল, ভয় পাওয়ার কোনো রিজনই নেই। তার কারণ হচ্ছে ওখানে খুব অল্প কিছুই শেখানো হয়েছে, সেটা যে সবল সে শিখে নিয়েছে আর কি। একদম। তোমার সেই টাইমটাও থাকবে, রিকভারি টাইমটাও থাকবে, তো তোমার ভয় পাওয়ার জায়গায় নেই। এবার আমার অ্যাপ্রোচ যেটা হবে, আমি চেষ্টা করবো একদম জিরো থেকে পড়ানোর। তো আমার এইটাই মেন টার্গেট থাকবে যে আমার ক্লাসের সমস্ত বাচ্চা যাতে আমায় নিতে পারে। ওই জন্যই আমি বারবার বলছি যে আমি এটা পছন্দ করি যে স্যার আপনি এটা কি অন্যভাবে বোঝাতে পারেন, ডাউট বারবার জিজ্ঞেস করা আর ফিডব্যাক দেয়া। তো আমার টার্গেট কিন্তু ওই পার্সেন্টেজে থাকবে না যারা আউটস্ট্যান্ডিং বা পরে ফিজিক্স পড়বে। আমার টার্গেট এটা থাকবে এতদিন অবধি ভালো লাগতো না, এরপর ভালো লাগবে। ভালো লাগবে, হ্যাঁ। একেবারে। তো সেই জিরো লেভেল থেকে যে লেভেল অবধি বোর্ডসে হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে সেইখানে নিয়ে যাওয়ার ধীরে ধীরে আর কি। একেবারে। ক্লাসের 100টা ছেলে মেয়ে থাকলে তার মধ্যে 10টা টপার্স থাকে, তো সেই 10টা টপার্স এমনি টপার্স, তাদের টিচার হেল্প করলেও টপার্স, তাদের না করলেও টপার্স। কিন্তু বাকি 90টার যদি টিচার গুরুত্ব না দেয় তাহলে আসলেই স্কুল ব্যবস্থায় যেটা হয় যে 5জন 10জন ছাড়া বাকি সবাই আর কি ক্লাসের শেষের দিকে, এবং তারা পরে মাটি কাটবে। আমি বলছি না কাজটা খারাপ, কিন্তু তারপরও যে তারা সমাজের সেই শ্রেণীটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো আমার মনে হয় যে ক্লাসের একজন টিচার যিনি সঠিক আদর্শগত দিক থেকে তিনি ক্লাসের 100 জন ছাত্রকে 100 জনকেই ফোকাস করবে, একদমই তাই, 10 জনকে নয়। আমি তো ইভেন টপারদের কথা অনেক পরে শুনবো, তার কারণ ওরা ব্যাপারটা ডিল করে নিচ্ছে। তো আমার টার্গেটই থাকবে ওই জায়গাটা, যারা উইক এখন বলবে যে কনফিডেন্স পাচ্ছি, ওটা আমার কাছেও চ্যালেঞ্জ। আর আমি ওটাকেই অ্যাকসেপ্ট করব আগে, যে ওটাকেই আমি জানি ওটা সলভ করা মানে ওপরটা হয়ে যাবে অটোমেটিক। বেসটা শক্ত করে দিলেই বাকিটা, বা ও দুর্বল বাচ্চাগুলোকে তৈরি করতে পারছি মানে টপাররা অলরেডি বেরিয়ে গেছে। আচ্ছা স্যার, আমি দেখেছি যে ম্যাথামেটিক্সে আমার কাছে অফলাইনে এমন উদাহরণ আছে যে মাধ্যমিকে 35 পাওয়া ছেলে উচ্চ মাধ্যমিকে 80 পেয়েছে, 85 পেয়েছে। এটা ম্যাথের ক্ষেত্রে হয়েছে, ফিজিক্সের ক্ষেত্রে এটা সম্ভব? হ্যাঁ, হতেই পারে। তার কারণ হচ্ছে দেখুন, প্রথমত হচ্ছে যেটা ব্যাপার থাকে, ওরম ইন্ডিভিজুয়াল কেউ কিছু চেষ্টা করছে বুঝতে পারছে না, ওরম হতে পারে না। কিছু কিছু ল্যাকও থাকে তার সাথে। তো আমরা যদি সেই জায়গাটা কাজ করি, সে যদি বলে সেই জায়গাটা, প্রথমত সেই স্টুডেন্টটাকে চাইতে হবে, এক পক্ষে তো কিছু হবে না। আমি আমার বেস্টটা দেবো, সেই স্টুডেন্টটাকে ইনিশিয়ালি স্টেপ যেটা নিতে হবে, আমি চাইছি, এতদিন অবধি পারিনি, আমি চাইছি। এবার আমাকে যেটা মেন স্টুডেন্টদের যেটা করতে হবে, দুর্বলদের, যে ওই রকম মার্কস পাক, পরে ইমপ্রুভ হয়েছে, সেই জায়গাটায় যেটা করতে হবে, ওকে ডাউট জিজ্ঞেস করা, প্রথমে ভয়টাকে সরিয়ে দেয় যে আমি পারবো না, না ফিজিক্স তো আমি আগে খারাপ ছিলাম, ওরকম হতেই পারে না। তা ওরকমভাবে মানে কারোর লাইফেই যারা মহান হয়েছে তাদের অনেক শুরু থেকেই তারা অনেক ঘাঁটা, পরে গিয়ে তারা মারাত্মক কিছু করেছে। তো ওটা ভাবার দরকারই নেই যে আমার 10 খারাপ হয়ে গেছে মানে কোনো কারোর সাথে কোনো লিঙ্ক নেই। জন্মের পর কেউ বিজ্ঞানী হয়ে জন্মায় না, একদমই না। আর বিজ্ঞানীরাও যদি যে কোনো কারোর স্টোরি আপনি তুলে দেখেন, দেখবেন তাদের মানে জীবন পুরো দুর্বিষহতেই কেটেছে, মানে মরার পরই তাদের শান্তিটা পেয়েছে, যতদিন বেঁচে ছিল। হ্যাঁ, পুরো যাকেই তুলে নেন, সেটা রামানুজান ম্যাথামেটিশিয়ানও হোক বা যা ভাবে ক্রাইসিসে গেছে, তো ওরম সবাই স্টিভ জবস থেকে শুরু করে লড়াই করেছে, পুরোটাতেই লড়াই। তো ওগুলো ভাবার কোনো কারণ নেই। তাকে যেটা চাইতে হবে, আমি ভয়টা কাটিয়ে ফেলবো, যে আমি পারবো, আমি চেষ্টাটা করে দেখি। তো সে যদি ওই স্টেপটা নেয়, ওটাই মেন স্টেপ। তারপর টিচারদেরকে অ্যাপ্রোচ করা, যে আমার এইটা এইভাবে বুঝতে পারছি না বা ওইভাবে বুঝতে পারছি, এটা অন্যভাবে বোঝান, ফিডব্যাক কন্টিনিউ নেওয়া, ইমপ্রুভ করতেই পারে ও, মানে ওইটা কেন টপও করতে পারে। আমি তো রিসেন্ট কোনো কিছু একটা পড়ছিলাম, একটা মেয়ের ফরেনার কোনো ফিজিক্সের একটা বেশ দারুণ একটা জায়গা হয় কোয়ান্টাম মেকানিক্স বলে, হায়ার স্টাডিজে আর কি, যেটা ওরা 12-এ ডুয়াল নেচারে দেখতে পাচ্ছে আর কি, বা স্টার্ট হচ্ছে জাস্ট। তো ওই মেয়েটা জাস্ট বেশ কিছু বছর আমার আগে পড়া, যে ওই জায়গাটাও দুর্বল ছিল, পরে ওখানে টপ করছে আর কি। তো এগুলো আমার মনে হয় যে কোনো ধরনের স্টুডেন্টের ক্ষেত্রেই পসিবল। ওইটাই স্যার। এরপর যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রী সমাজে একটা শব্দ খুব প্রচলিত, সেটা হচ্ছে ড্রপার। যে আমি ড্রপার হয়ে যেই জন্য প্রিপারেশন নিচ্ছি, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছি। আপনি এসওই বাংলাতে জয়েন করছেন, আপনি এসওই বাংলাতে ফিজিক্সটা বোর্ডসের জন্য পড়াবেন, যেই নিটের জন্য পড়াবেন। তো আপনি কি মনে করেন যে শুরু থেকে একটা রেগুলার স্টুডেন্ট সে বোর্ডসের পাশাপাশি কিভাবে ফিজিক্স পড়লে কম্পিটিটিভের জন্য বা যেই নিটের জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হতে পারে? আচ্ছা, এখানে আমার যেটা বেস্ট এখনকার সিচুয়েশন অনুযায়ী রিমেডি যেটা
মনে হয় সেটা হচ্ছে প্রথমত কম্পিটিশান তো খুব হাই স্যার, তো আমি এটাকে আরও আগে থেকে টার্গেট করতে বলি, যাদের ইচ্ছাটা থাকে আমি বলি বিভিন্ন জায়গায় যে সেটা হচ্ছে টার্গেটটা করো তুমি, যেহেতু এগুলো আফটার 12 এক্সাম, টার্গেটটা করো 9-10 থেকেই। 9-10 থেকেই না, যেহেতু তখন সিলেবাসটা একদম ছোট্ট মতো, তুমি প্রচুর টাইম পেয়ে যাও, যে কেউ 90% এবং তুলে দেয়। তো তখন 11-12 ফিজিক্সটা বোঝার নয় কী কী সিলেবাসে আছে, যতটা একটু একটু করে যতটা জানা সম্ভব। এবার একদম প্রথম থেকে যদি এবার 11-এর প্রথম থেকে স্টাডি করতে চায়, তখন যেটা করতে হবে ওকে, তাহলে যেটা করতে হবে প্রথমত ডেলি রুটিনটা ওকে বানাতেই হবে, যেটা ও স্ট্রিক্টলি ফলো করবে। এবার কিভাবে বানাবে, প্রথমত বোর্ডস হলো, বোর্ডস সাধারণত বোর্ডস আর এগুলো তফাৎটা কোথায় সেটা আগে বলি, তাহলে ওখানে আনসারটা আছে। বোর্ডস আমাদের কি করে, বেসটা তৈরি করে আর তার ওপর বেস করে কিছুটা স্ট্যান্ডার্ড ওয়েতে সেটাকে রিপ্রেজেন্ট করে। আর কম্পিটিশানে যেটাগুলো আছে, যেই হোক নিট হোক, পুরো নিউমেরিক্যাল বা তারই একটু স্ট্যান্ডার্ড ভার্সানের খেলা আর কি। তো প্রথমত বোর্ডস একটা কাজ করে দিচ্ছে, সেটা হচ্ছে কি বেসটা আমায় রেডি করে দিচ্ছে। তো প্রথম থেকে কেউ যদি স্টার্ট করতে চায়, সিরিয়াসলি স্টার্ট করতে চায়, তাকে তাহলে যে এক্সামটা টার্গেট করছে তার যে মডিউল হওয়া উচিত, তার যে কন্টেন্ট হওয়া উচিত, বোর্ডের পাশাপাশি কিছুটা সময় রোজ বার করে সেটাকে ট্যালি করা, সেটা যাতে লেট না করে। তার কারণ বোর্ড তো এমনি ভাস্ট হয়ে যায় 10-এর পর, আর কেউ যদি 9-10 থেকে বেসটা বেশি শক্ত করে রাখে, যে আমি একটা পার্সোনালি একটা স্টুডেন্টকে পড়াই, সে যথেষ্ট আউটস্ট্যান্ডিং লেভেলের ব্রেন, ও এটা জাস্ট এই প্রসঙ্গক্রমেই বলছি, ও 7-এ পড়ে, এই জাস্ট 8-এ উঠলো। ও হচ্ছে ওর আমি ক্লাস 11-এর এইচসি ভার্মার 4টে চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে ফিজিক্স, ও আউটস্ট্যান্ডিংই নিতে পারে, ওর ইনপুট যা। এবার আমি ওই জন্যই বলছি আগে থেকে শুরু করার, তাহলে তারই সুবিধা হবে। 9-10-এর মাত্র আমরা জানি 4-5টা করে চ্যাপ্টার, এখন সময়টা অনেকটা বেশি। যদি আমি নর্মাল 11-12-এর টার্মগুলো জেনে রাখি না, পরে বোর্ডসে ওটা হেল্প করে দেবে, কিছুটা টাইম বেশি পাবো, তখন আমি যেই বা নিটের ওপর কাজ করতে পারবো। আচ্ছা স্যার, আপনি খুব ভালোভাবে বিষয়টা ব্যক্ত করলেন যে বোর্ডসের পাশাপাশি আপনি যেই বা নিটের জন্য যারা প্রিপারেশন নেবে তারা শুরু থেকে কিভাবে প্রিপারেশন নেবে। তো আমি যদি বলি যে একেবারে ক্লাস 11-এর শুরু থেকে আপনি কিছু বই সাজেস্ট করেন যেটা ফিজিক্সের ক্ষেত্রে ওদের খুব হেল্পফুল হবে বা ইম্প্যাক্টফুল হবে, যে বোর্ডসের পাশাপাশি যেই বা নিটের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। তো যেটা ওখানে এবার এই ধরনের বই তো প্রচুর আছে আমরা জানি, তো যে কোনো বই, সেটা আমি তো ক্লাসে অবশ্যই বলবো তার অথারের নাম বা কিছু। তো যেমন আমরা ফলো করি এইচসি ভার্মাটা ফিজিক্সের খুব ভালো, মানে বাইবেলও বলতে পারেন আর কি। তো এইচসি ভার্মাটা যদি পড়ে কনসেপচুয়ালি দারুণ হয়ে যাবে 11-12-এ, যেটা যেই হোক বা নিটে হোক প্রচণ্ড হেল্প হবে। তার পাশাপাশি তো আমরা প্রচুর জানি অথারের বই আছে, কিন্তু এইচসি ভার্মাটা আমি পার্সোনালি এই কারণেই সাজেস্ট করবো কনসেপ্ট বিল্ডের জন্য। আর তার মধ্যে যে প্রবলেমগুলো আছে কেউ যদি করে, তো ওটা দারুণ হেল্প হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। বোর্ডসের বইগুলো তো আমরা জানি, ছায়া প্রকাশনীর পড়াই বা বিভিন্ন অথারের আমরা পড়ি, হ্যাঁ 7টা আছে, ছায়া প্রকাশনীর বইগুলো আছে। তো মেন হচ্ছে আমি এইচসি ভার্মাকে আলাদা করে সাজেস্ট করব। তারপরে এমটিজির তো বিভিন্ন বই আছে, ডিসি পান্ডে আছে নিটের জন্য, উনি ডেডিকেটেডলি বানিয়েছেন। কিন্তু এইচসি ভার্মাটা যদি একটা পড়ার অভ্যাস থাকে, প্রথম অসুবিধা হবে, তার কারণ ওটা পুরোপুরি উনি মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করি, ওনার থেকে শুনে 9-10 বছর ধরে উনি বানিয়েছিলেন ওই দুটো বই আর কি, অনেকটা সময় নিয়ে। আর ওটা কনসেপচুয়ালি দারুণ বই আর কি 11-12-এর জন্য, ওই জন্য মেন সাজেশন ওটা থাকবে একদম। তো স্যার আস্তে আস্তে তো আপনি ক্লাসে সেগুলো ডিসকাস করবেন এবং ডিটেলিং ভাবে ওদেরকে দেখাবেন, আর তাছাড়াও আপনার দিক থেকেও তো আপনি ডিপিপি বা যে পিপিটি গুলো প্রোভাইড করবেন সেগুলোও তো এক একটা বইয়ের মতোই কাজ করবে আশা করি। তো কম্পিটিটিভের জন্য প্রিপারেশনের ক্ষেত্রে আপনি যেটা বললেন সম্পূর্ণটা আমি শুনলাম এবং একদম মানে এটাই অ্যাপ্রোচ হওয়া উচিত শুরু থেকে। আমার একটুখানি মনে হয় অ্যাড করার যেটা, সেটা হচ্ছে যে ওরা যে বইই পড়ুক, যদি বেসিকটা ক্লিয়ার করে, বেসটা ক্লিয়ার করে এবং বেসটা যদি খুব মানে কম্প্যাক্ট থাকে, খুব স্ট্রং থাকে, তাহলে ওরা বোর্ডসের বইয়ের কোশ্চেন করার পাশাপাশি কম্পিটিটিভের বইয়ের কোশ্চেনও ওরা যদি নিজেরা প্র্যাকটিস করে, বা যে কোনো ডিপিপি, এখন তো টেলিগ্রাম খুললেই প্রচুর আছে, সোর্স আছে যেখান থেকে ওরা ডিপিপি গুলো বা প্র্যাকটিস সেট গুলো পেতে পারে, সেগুলো ধরে প্র্যাকটিস করলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হওয়ার কথা না। ওই যে কথাটা বললেন ওটাই মোস্ট ইম্পর্টেন্ট, যে বেসটা যাতে খুব স্ট্রং হয়, কারণ ওইটার ওপরই কাজ করে ও যে একটা স্ট্যান্ডার্ড প্রবলেমে হাত দেবে, সেটা তো বেসের ওপরই স্ট্রাকচার্ড আর কি। যার বেসটা যদি কম্প্যাক্ট হয়ে যায়, তখন ও নিজে থেকেও এগুলোতে এক্সপ্লোর করতে পারবে আর কি। একেবারে। স্যার এরপর যদি আমি আপনার কাছে আসি, যে একজন স্টুডেন্ট যে নিট বা জেইর বাইরে অন্য কিছু ভাবছে, বা তার ফিজিক্সটা খুব ভালো লাগে, সে ফিজিক্স নিয়ে জীবনে এগোনোর স্বপ্ন দেখছে, তাহলে আপনি তো ফিজিক্স নিয়ে অনেক হায়ার স্টাডি করেছেন এবং এখনো করছেন, তো আপনি কি সাজেস্ট করবেন, কোন কোন জায়গা যেখানে এখন গেলে
তার একটা ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে, পাশাপাশি সে ফিজিক্সে নিজেকে ডেডিকেটেডলি দেখতেও পারে। যদি বলি তার ভীষণ ইন্টারেস্ট থাকে বা ভালোবাসাটাই থাকে, তাহলে হায়ার স্টাডিজ তো একটা অপশান আছেই। তো হায়ার স্টাডিজে যাওয়ার জন্য আমরা জানি বিএসসির পর এমএসসি দেন পিএইচডি আর কি। তো সেখান থেকে গেলেও যদি সত্যিকারের ইন্টারেস্ট থাকে, পিএইচডির যে ফেলোশিপটা দেওয়া হয় বা পিএইচডির কাজ ভালো হলে বিভিন্ন জায়গায় যে পোস্ট ডক্টরেট, সেটা ফরেনে হোক বা এখানে হোক, বিভিন্ন আইআইটি যে সুযোগগুলো দেয়, ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ফ্রিডম তো পাবেই, তার পাশাপাশি ওর কেরিয়ারটাকেও পার্সু করতে পারবে। ওটা একটা দিক আছে। তারপর যদি বলি, একটা এক্সাম হয় বিএসসির পর, গেট বলে একটা এক্সাম হয়, গেটের থ্রু দিয়েও বিভিন্ন ভালো ভালো সেক্টরগুলোতে ঢুকতে পারে আর কি, যেগুলো বড় বড় সেক্টরই। তারপর বার্ক বলে, যেখানে আমি নিজে ওখানে পিএইচডি চান্স পেয়েছিলাম, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ওটা সায়েন্টিফিক অফিসার নেয় আর কি। তো ওই গেট জাস্ট ওই পরীক্ষাগুলো দিয়ে ওখানে ইন্টারভিউ ক্লিয়ার করতে পারে। বার্ক ইন্ডিভিজুয়ালি একটা পরীক্ষা নেয়, তার কারোর যদি তারপর তো বিএসসি এমএসসির পর টিচিংটা তো একটা আছেই প্রফেশন হিসাবে। একদম। যদি কেউ একদমই মানে হার্ডকোর ইন্টারেস্ট পেয়ে যায়, প্রচণ্ড ভালোবাসা তার তৈরি হয়, তার হায়ার স্টাডিজটা আমি রেফার করতেই পারি। তো এবার হায়ার স্টাডিজ, এবার এখানে যেটা মেন একটা চ্যালেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে তোমার অ্যাকসেপ্ট করার জন্য রেডি থাকতে হবে। সেটা হচ্ছে ওই সরকারি চাকরি করব বা প্রফেসরের রিক্রুটমেন্ট, এই ব্যাপারগুলোতে একটু সমস্যা আছে। কিন্তু তোমার যদি ক্যাপেবিলিটি থাকে, ভালোবাসাটা থাকে, তাহলে পিএইচডি পোস্টডক থেকে তুমি যেটা পাবে বা কন্টিনিউ করতে থাকলে আরামসে তুমি সেটা করতে পারবে। আর এখন তো আইআইটি টিচাররা অনলাইন টিচিং এও, হ্যাঁ, তারা তো পুরো শিফট হয়ে যাচ্ছে আর কি একেবারে, মানে আইআইটি কমপ্লিট করেও আসছে, আইআইটি ড্রপ আউট হয়ে আপনার মতো চলে আসছে, তো অসুবিধা নেই। আর যেটা বিষয় একেবারে শেষে, দীর্ঘ হলো আমাদের আলোচনাটা এবং আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করলাম, যেটা ছাত্রছাত্রীদের প্রত্যেকটি কথাই খুব প্রয়োজনীয়। তো আমরা একেবারে শেষ মুহূর্তে যদি এটা বলি যে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে, আপনি তো এরপর ওদের সাথে পথ চলবেন, তো ওদেরকে কিছু বলতে চাইলে? হ্যাঁ, সেটা হচ্ছে প্রথমত সাবজেক্ট কঠিন, এটা অনেক বেশি অন্যরকম আলোচনা হয়ে গেল। লাইফে যতদিন আমরা বাঁচবো আমরা জানি চ্যালেঞ্জেস কম বেশি আসবেই। তো যেটা মেন বলার, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, কম বেশি থাকবে। আর ফেলিওর প্রথমত হচ্ছে, সাকসেস বলে তো আলাদা করে কিছু হয় না। তুমি কোনো একটা ফেলিওর ওভারকাম করলে, সাকসেসফুল হলে, আবার দেখবে সেই অন্যরকম ফেলিওর থাকবে। তো প্রথমত গিভ আপ না করা, আর তুমি কি করতে চাও লাইফ নিয়ে, সেটা হচ্ছে আগে থাকতে ভেবে রাখাটা ভালো। আমরা জানি প্ল্যান এ বি বলে কিছু হয় না, দেখা যায় ডি কাজ করছে, প্ল্যান ডি, কারণ এখন বিভিন্ন ধরনের ক্রাইসিস আর কি। আমারই যেটা প্ল্যান ছিল সেখান থেকে একটু হলে আমি সরে আছি আর কি, তো আবার চেষ্টা করবো সেটা হওয়ার, পাশাপাশি এগুলোও করার। এবার যেটা আমার বলার, সেই কারণে গিভ আপ কখনো করো না, কোনো নিজের ওপর বিশ্বাসটা কখনো হারিও না, আর একই রকমভাবে সাবজেক্টটা ভালোবেসে ডিল করো। যে সাবজেক্টটা এটা শুধু ফিজিক্স বলে না, তুমি যদি বাংলা, হিস্ট্রি, যে কোনো সাবজেক্ট যেটা পড়তে চাও, তুমি ওটা ভালোবেসে ডিল করো আর কি, তাহলেই হবে। আর লাইফের সব সিচুয়েশনে লাইফের যে প্রসেস, সেটার উপর ট্রাস্ট রেখো। একদম। আর একটা বিষয় আমার মনে হয় এটা বলাটা খুব দরকার, সেটা হচ্ছে যে আসলে কঠিন এবং সহজ বলে কিছু হয় না। দুটো শব্দই আমার মনে হয় চিরন্তন নয় বা চিরস্থায়ী, একদম রিলেটিভ আর কি। একেবারেই দুটো শব্দ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। একদম। আজ যেটা আমার কঠিন লাগছে, সময় নিজেই রিলেটিভ হয়ে বসে আছে আর কি। সময় নিজেই রিলেটিভ। তো আজ যেটা আমার কঠিন লাগছে, আগামীতে সেটা সহজ হয়ে উঠতে পারে। আজ যেটা আমার পছন্দ হচ্ছে না, আগামীতে সেটাকেই আমার পছন্দ হতে পারে। তো এগুলো সবই আপেক্ষিক, তো সবই আমরা নিয়ে চলি এবং আশা করছি যে ফিজিক্স সাবজেক্টটা যাদের কঠিন মনে হচ্ছিল, তাদের আপনার হাত ধরে সহজ হয়ে যাবে, একেবারে জলের মতো হয়ে যাবে, সেই আশা রাখি। আর এসওই বাংলাতে আপনাকে আরো একবার অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা, যে আপনি ওদের জন্য ভেবেছেন, ওদের জন্য পথ চলবেন, এটা নিয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে, এর পরবর্তীতে তো স্যারকে ক্লাসে পাবে, স্যারকে একেবারে নিজেদের দাদার মতো, স্যারের মতো, গাইডারের মতো করে তোমরা পাবে। তোমরা অবশ্যই, স্যার যেটা বারবার বলছিলেন যে এই ডাউটগুলোকে আউট করতে পারলেই আসলেই আমরা সবাই বিরাট কোহলি হয়ে যাব জীবনে, আমরা সবাই বুমরা হয়ে যাব জীবনে। তো ডাউটগুলোকে আউট করতে হবে, সেটার জন্য স্যার তোমাদের পাশে থাকবে। একবার নয়, দুবার নয়, যতবার তোমার ডাউট হবে ততবার জিজ্ঞাসা করবে। না, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আর একেবারেই অফলাইন নয়, যেহেতু অনলাইন, তো তোমার লজ্জাটা তোমার কেউ দেখছেও না, তোমার সহপাঠী, সুতরাং এমন লজ্জা পাওয়ার কিছু নেই। যতবার সম্ভব স্যারকে জিজ্ঞেস করবে, স্যারের মতো করে চেষ্টা করবে তোমাকে বোঝানোর, এবং আগামীতে ফিজিক্স সাবজেক্টটা
তোমাদের কাছেও জলের মতো সহজ হয়ে যাবে এই আশা রাখি। স্যারকে তোমরা ক্লাসে দেখছো, অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা যারা এই পুরো সেশনটি দেখলে আমাদের সাথে, তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকলো যে তোমরা প্রত্যেকে যদি এই সেশন থেকে কিছু শিখে থাকো, এই কথাগুলোর ইম্প্যাক্টফুল হয়ে থাকে তোমাদের কাছে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, তোমরা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে নেবে, যাতে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনাটা সবার কাছে পৌঁছে যায়। আমাদের কাজ বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে সঠিক এডুকেশন প্রোভাইড করা। আমরা এখান থেকে অনলাইনের মাধ্যমে সেই কাজটা করছি। তোমাদের কাজ হবে সেই কাজটাকে সবার কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ তোমাদের হাত ধরে আমাদেরকে, আমাদের শব্দবন্ধগুলোকে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দেওয়া। আশা করছি তোমরা সেটা করবে। আশা করছি তোমরা এসওই বাংলার প্রকৃত যোদ্ধা হয়ে উঠবে। তোমাদের যখন যা চেয়েছো, যখন যা বলেছো, যখন যা দরকার পড়েছে, আমি তোমাদের জন্য সেটা করেছি। রিসেন্ট কিছুদিন ধরে তোমাদের ফিজিক্সের টিচারের ঘাটতি বোধ হচ্ছিল, ফিজিক্সের টিচার, একজন গাইডার তোমাদের বিশেষ প্রয়োজন ছিল। আজ তোমাদের সামনে সেই টিচারও বসে আছেন। আগামীতে তোমাদের যাবতীয় যা প্রয়োজন সব কিছু পূরণ করব। কিন্তু একটাই স্বপ্ন, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে পড়ানোর, শেখানোর এবং জেতানোর, সেটা তোমাদের হাত ধরে সম্ভব যাতে হয়ে ওঠে। স্যার, আমাদের একেবারে মর্ম কথা যেটা, সেটাকে আমরা দুজনে একসাথে বলি, বাংলা পড়বে, পড়বে, বাংলা শিখবে, বাংলা শিখবে, বাংলা বাংলা জিতবে। জয় হিন্দ। জয় হিন্দ।